আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিপ্লোমা টিউটর থেকে আমি নোমান। সার্ভেইং ওয়ানের তোমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমের আমি ফুল কভার করতে চাইছিলাম। আমরা প্রথম লেকচার যেটা আছে পার্ট 1 সেটা আমরা ইতিমধ্যে আমাদের চ্যানেলে আপলোড করে দিছি। তো আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা আমাদের যে পার্ট 2 সেইটা নিয়ে আলোচনা করব। তো এই পার্ট 2 এর মধ্যে মূলত আমাদের এখানে দুইটা অধ্যায় থাকবে, একটা 7 অধ্যায় আর একটা হচ্ছে 8 অধ্যায়। এই দুইটা অধ্যায় নিয়ে আমরা এখানে কাজ করব, ঠিক আছে? সো এই দুইটা অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটার মধ্যে আছে বিয়ারিং এবং ক্ষেত্রফল নিরূপণ ব্যাপারের ম্যাথগুলা, যেগুলো তোমাদের তোমরা যখন অ্যাডমিশনে যাবা বা জব প্রিপারেশনে যাবা তখন এইগুলো দিয়েই তোমাদের সার্ভেইং শুরু করবে, ঠিক আছে? এবং সার্ভেইং এর মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট এই দুইটা অধ্যায়। সো এই দুইটা এখানে যে ম্যাথগুলো আমরা করব, এই ম্যাথগুলোও ইম্পর্টেন্ট। পরীক্ষার মধ্যে দেখবা যে এই স্লাইড এখানে যে আমরা ক্লাসটা নিচ্ছি, এই ক্লাসের মধ্যে থেকেই আল্লাহ মানে যদি ফেভার করে তোমার কপাল, তাইলে তুমি এখান থেকে দুইটা ম্যাথ কমন পাইতে পারো, ঠিক আছে? রচনামূলকে দেওয়া পাবা এবং অতি সংক্ষিপ্ত দিতে অবশ্যই পাবা একটা দুই একটা। আচ্ছা, তো এখানে আমরা মূলত প্রথম যে টাইপটা আমরা এখানে দেখতেছি এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল নিরূপণের। এই ক্ষেত্রফলটা কখন নিরূপণ করতে হয় আমাদের? এই ক্ষেত্রফলটা আমরা কখন নিরূপণ করব? দেখো, ধরো কোনো একটা জায়গা, সেই জায়গায় তুমি পরিমাপ করে বিভিন্ন অফসেট পাইছো। বিভিন্ন কি পাইছো? অফসেট। অফসেট মানে বিভিন্ন মান পাইছো, ঠিক আছে? সো এইগুলোকে আমরা বলি O1, O2, O3, এইভাবে চলতে চলতে লাস্টেরটা কি হবে? ON হবে, ঠিক আছে? 1 2 3 4 5 6 এভাবে চলতে থাকবে। তো এই যে অফসেটগুলো আছে, এই অফসেটগুলা যদি তুমি এখন এদের মাথাগুলো সংযোগ করে দাও, এভাবে যদি সংযোগ করে দাও, তাহলে যে একটা ক্ষেত্রফল এখানে তৈরি হচ্ছে, সেই ক্ষেত্রফলের মানটা আমাদের এই পার্টের মধ্যে বা এই ম্যাথমেটিক্যাল পার্টের মধ্যে বের করতে হয়, ঠিক আছে? সো এইখানে আমাদের মূলত দূরত্ব দুই ধরনের আছে। একটা হচ্ছে এইখান থেকে একটা খুঁটি থেকে বা একটা অফসেট থেকে একটা অফসেট পর্যন্ত দূরত্বকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? ডি দ্বারা। যদি ডি দ্বারা প্রকাশ করি এবং টোটাল যে লেন্থটা আছে সেই লেন্থটা আমরা এল দ্বারা প্রকাশ করি। যদি কখনো দেখো যে ডিস্টেন্স ডির মানটা দেওয়া আছে, তো সেক্ষেত্রে এল কিভাবে বের করবা সেটা আমি দেখে দিচ্ছি। এল ইজ ইকুয়াল টু n-1, অর্থাৎ n-1 কেন? দেখো, আমাদের অফসেট যদি আমরা ধরো কাজ করব এই চারটা অফসেট নিয়ে, সাপোজ ধরলাম আমরা এই চারটা অফসেট নিয়ে এখন কাজ করব। সো এই চারটা অফসেট নিয়ে কাজ করতে গেলে আমাদের এর মধ্যে ডিস্টেন্স কয়টা আসতেছে? দেখো তো, এখানে একটা ডি, এখানে একটা ডি, তাই না? এই তো আমাদের ডি, তার মানে তিনটা ডিস্টেন্স, একটা দুইটা তিনটা। কিন্তু অফসেট কয়টা? একটা দুইটা তিনটা চারটা। সো যখন অফসেট চারটা হচ্ছে তখন আমাদের ডিস্টেন্স হচ্ছে কয়টা? তিনটা। এই যে ডিস্টেন্স, এইগুলোকে বলা হয় হচ্ছে স্প্যান, অর্থাৎ একটা অফসেট থেকে আরেকটা অফসেটের মধ্যবর্তী যে জায়গাটা থাকে এই জায়গাটাকে বলা হয় স্প্যান। যদি কলামের ক্ষেত্রে বলো, তাহলে একটা কলাম থেকে আরেকটা কলামের যে দূরত্ব সেটাকে বলা হয় হচ্ছে স্প্যান, ঠিক আছে? সো এই স্প্যান দৈর্ঘ্য যদি কখনো দেওয়া থাকে, তো সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? সরি, এখানে এলই লিখে ফেলছি, তাই না? আচ্ছা, এখানে হবে ডি ইন্টু n-1, ঠিক আছে? অর্থাৎ যদি আমাদের এখানে চারটা অফসেট থাকে তাহলে আমার তিনটা ডি হবে। তো সেই ক্ষেত্রে ধরো এখানে আমাদের ডি কত হচ্ছে? ডি ইন্টু 3, তাই না? 4-1, n-1 সূত্র ফালাচ্ছে, সূত্র ফালাই দেখাই দিই তোমাদের। দেখো, ডি ইন্টু 4-1, তাহলে কি হচ্ছে? ডি ইন্টু 3। এই যে চারটা যখন অফসেট আছে তখন আমার ডি কয়টা আছে? এখানে তিনটা। বুঝতে পারছো? আচ্ছা, আশা করি এটুকু বুঝতে পারছো। তো এখানে মূলত এই অধ্যায়ে চারটা নিয়মে ম্যাথ করা হয়: গড়-কোটি নিয়ম, ট্রাপিজয়েডাল নিয়ম, সিম্পসন নিয়ম, আরেকটা আছে মধ্যকোটি নিয়ম। সো মধ্যকোটি যে নিয়মটা আছে সেটা আমাদের এখানে লাগে না। আমাদের ম্যাথ ম্যাক্সিমাম আসে তিনটা পদ্ধতিতে। একটা হচ্ছে আমাদের গড়-কোটি, একটা হচ্ছে ট্রাপিজয়েডাল এবং একটা কি? সিম্পসন। সো যখন রচনামূলকে আসে তখন আমাদের এই তিনটা সূত্র দিয়েই ম্যাথ করতে হয়। আর যদি সংক্ষিপ্ততে আসে তাহলে বলবে যে গড়-কোটি নিয়মে করো, ট্রাপিজয়েডাল নিয়মে করো অথবা সিম্পসন নিয়মে করো, ঠিক আছে? যদি কি আসে? সংক্ষিপ্ততে আসে। সো এখানে রচনামূলকের জন্য আমরা যদি করি একটা ম্যাথ, তাহলে আমাদের সব ম্যাথ কিন্তু এখান থেকে কভার হয়ে যাচ্ছে। এখন আসলে সূত্রগুলো আমাদের কেমন দেখো। যদি গড়-কোটি বলা হয়, গড় মানে আমরা কি বুঝি বলো? আমাদের অফসেট যতগুলো থাকবে সেই অফসেট সংখ্যা দ্বারা যদি আমরা ওই অফসেটের যোগফলকে ভাগ করি তাহলে গড় পাই না? গড় তো পাই, গড় তো সবাই বোঝে, তাই না? সো এখানে ধর অফসেট আছে আমাদের O1 থেকে নিয়ে ON পর্যন্ত,
তাইলে O1 থেকে নিয়ে ON পর্যন্ত সবগুলোকে আমরা কি করছি এখানে দেখো, সবগুলোকে আমরা এখানে যোগ করে নিছি, তাই না? সবগুলোকে এখানে আমরা যোগ করে নিছি, ঠিক আছে। সো যোগ করার পরে নিচে ভাগ করছি কত দ্বারা? n দ্বারা, ঠিক আছে। সবগুলোকে যোগ করে n দ্বারা ভাগ করলাম। n মানে কি? অফসেট সংখ্যা। তোমাদের বইয়েরটা ফলো করলে করবা, কিন্তু আমি যেটা করাচ্ছি সেটা বইয়ের সাথে মিল নাই, ঠিক আছে। সো এখানে n ইজ ইকুয়াল টু অফসেট সংখ্যা, অফসেট সংখ্যা বা অফসেট নাম্বার, ঠিক আছে। এনটা হচ্ছে অফসেট সংখ্যা। তাহলে অফসেট সংখ্যা ইনটু এল। নর্মালি তুমি এইগুলোকে কি করলা? গড় করলা। গড় করা মানে কি? গড় করে এভারেজ করা, যে আমাদের এটা নির্দিষ্ট একটা রেখা বরাবর একটা চলে আসলো, ধরো এই বরাবর আমাদের এই রেখাটা চলে আসছে, তাই না? রেখাটা চলে আসছে গড় করার পরে। সো গড় করলে তো এমনই হয়, উঁচু নিচুগুলো সমান হয়ে যায়। এরপরে দেখো, এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, এটা আমাদের দৈর্ঘ্য, এবং এখানে যে তুমি গড়টা পাইলা সেই গড়টা হচ্ছে তোমার প্রস্থ। তাইলে এখানে আমাদের এইটুকু হচ্ছে আমার প্রস্থ এবং এলটা হচ্ছে দৈর্ঘ্য। তো প্রস্থর সাথে দৈর্ঘ্য গুণ করলে কি পাওয়া যায় ভাই? ক্ষেত্রফল পাওয়া যায় না? ক্ষেত্রফল পাওয়া যায়। সো এইভাবে তোমরা এটা মনে রাখতে পারো যে গড় কোটি নিয়ম যখন তোমাদের আসবে, তখন অফসেটগুলোকে যোগ করে অফসেট সংখ্যা দ্বারা ভাগ করে দৈর্ঘ্য দ্বারা কি করে দিবা? গুণ করে দিবা। ক্লিয়ার? আচ্ছা, যদিও এটা একদম লাস্ট শেষ মুহূর্তের ক্লাস, তারপরেও কিছু বেসিক জানা দরকার, পরবর্তী সেমিস্টারগুলোতে কাজে লাগবে, এই জন্য আর কি বলতেছি এগুলা। আচ্ছা, ট্রাপিজয়েডাল নিয়ম। ট্রাপিজয়েডাল নিয়মের ক্ষেত্রে কি হবে দেখো, ট্রাপিজয়েডাল নিয়মের ক্ষেত্রে এই সূত্রটা অলওয়েজ মুখস্থ রাখবা। শুধু এখানে না, এস্টিমেটিং কস্টিং এ যখন যাবা তখন এটা পাবা, নেক্সট সেমিস্টারই তো আছে, তাই না? তো আমাদের চতুর্থ বর্ষের কোর্সের মধ্যে আমরা দেখবো ডিটেলসে। সো এখন আপাতত তোমরা এটা মুখস্থ রাখো, এটা আমরা পরের সেমিস্টারে তোমাদের বেসিক সহ বুঝাই দিব। তো এখানে আমাদের ট্রাপিজয়েডাল যে সূত্রটা আছে, এটা একটা বিজ্ঞানের আবিষ্কার করা সূত্র। সো এই সূত্রের নিয়মটা হচ্ছে, প্রথমে যে অফসেটটা থাকবে এবং শেষ যে অফসেটটা থাকবে, প্রথম এবং শেষ এই দুইটা অফসেটের গড়। সো দুইটা অফসেটের গড় করলে কত হয়? এখানে দুইটা অফসেট 2 দ্বারা ভাগ করতে হয়, তাইলে প্রথম ও শেষ অফসেটের গড় এবং প্লাস দিয়ে বাকি এই দুইটা ব্যতীত, এই দুটো তো হয়ে গেছে, এই দুইটা ব্যতীত বাকি যতগুলো অফসেট আছে সবগুলো অফসেটের আমাদের যোগফল। তাইলে এখন দেখো, এটা যদি ও এন হয়, এটার আগেরটা কত হবে? ও এন মাইনাস ওয়ান, তাই না? ও এন মাইনাস ওয়ান হবে না? এই জন্য দেখো, আমরা 1 নিয়ে নিছি এবং n নিয়ে নিছি, এখন বাকি আছে কত? 2 থেকে নিয়ে ও n মাইনাস ওয়ান পর্যন্ত। সো 2 থেকে নিয়ে n মাইনাস ওয়ান পর্যন্ত তোমরা নিয়ে নিবা। একটা জিনিস মনে রাখবা, যে অফসেটটা তুমি সূত্রের মধ্যে একবার ইউজ করে ফেলবা, সে অফসেটটা ওই সূত্রে আর ইউজ হবে না। যেমন O1 O2 O1টা আমরা নিয়ে নিছি, এখানে কিন্তু আর O1 আসবে না। ও এনটা আমরা এখানে নিয়ে নিছি, ও এনটা কিন্তু আর পরবর্তীতে এখানে আসবে না, ঠিক আছে। সো এটা আমাদের কি? ট্রাপিজয়েডাল সূত্র। এটা হচ্ছে গড়কটি সূত্র, আর এটা কি? ট্রাপিজয়েডালের সূত্র। এখন সিমসনের যে সূত্র আছে, এই সিমসনের সূত্রের ক্ষেত্রে একটু ডিফারেন্ট আছে এবং যেটা সম্পর্কে জানা একটু জরুরি। দেখো, সিমসনের সূত্রটা নর্মালি হচ্ছে জোড় সংখ্যক ক্ষেত্রফলের জন্য। সিমসনের যে সূত্রটা আছে, এটা কখনোই বিজোড় সংখ্যক ক্ষেত্রফলের জন্য বা বিজোড় সংখ্যক অফসেটের জন্য প্রযোজ্য হয় না। এটা শুধুমাত্র কিসের জন্য বলতো? জোড় ক্ষেত্রফল, বা সরি, জোড় ক্ষেত্রফল না, তো এখানে অফসেট নিয়ে কাজ করতেছি আমরা। সো অফসেট সেম জিনিসটা যখন আমরা জোড় অফসেট, ঠিক আছে। আচ্ছা, এখন আসো, জোড় অফসেট নিয়ে আমরা কাজ করতেছি। সো এখন যদি জোড় অফসেট না আসে, বিজোড় অফসেট আসে, তখন কি হবে সেটা পরে আসতেছি। সো জোড় অফসেট যখন থাকবে, তখন এটার ক্ষেত্রফল নির্ণয় করবা কিভাবে? প্রথমে দিবা d ডিভাইডেড বাই 3। এই 3টা কিভাবে আসলো সেটাও বলতেছি। দেখো, এই যে দেখো O1 প্লাস ON, এরপরে 4 ইন্টু জোড় সংখ্যক, যেই মানে জোড় নাম্বার আলা, ধরো 1 হচ্ছে বিজোড়, 2 নাম্বার হচ্ছে জোড়, 3 4 জোড়, 5 6 জোড়, 7 8 জোড়, তাই না? সেই যে জোড় সংখ্যা যেগুলো আছে সেগুলোর সাথে 4 গুণ করবা। কত গুণ করবা? 4। তাইলে আমার জোড়ের সাথে গুণ হচ্ছে কত? 4। এটা হচ্ছে আমার জোড় সংখ্যা। সো জোড় সংখ্যার সাথে আমাদের গুণ করতে হচ্ছে 4, এবং বিজোড় সংখ্যক যে অফসেটগুলো আছে এগুলো কি? বিজোড় নাম্বারধারী যে অফসেটগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা কি গুণ করব? 2। কি গুণ করব? 2। দেখো, এই যে 2 গুণ করছি এখানে, আর এখানে আমরা কি গুণ করছি? 4 গুণ করছি, ঠিক আছে। সো জোড় হইলে 4 গুণ করবা, বিজোড় হইলে কি করবা? 2 গুণ করবা। আর শুরুতে কি দিবা? প্রথম এবং শেষ দুইটা, প্রথম এবং শেষটা, এই দুইটা যোগফল, আর শুরুতে d ডিভাইডেড বাই
3। তাহলে সূত্র কি দাঁড়ালো ভাইয়া? ডি ডিভাইডেড বাই 3 O1 প্লাস ON প্লাস 4 জোর প্লাস 2 বিজোড়। ঠিক আছে, এখন এই 3টা মনে রাখবা কিভাবে, দেখো এখানে কিন্তু 3টা পার্টে আলাদা হয়ে গেছে। এই যে O1 প্লাস ON, এরপরে এই যে এইটুকু একটা পার্ট এবং এইটুকু একটা পার্ট, 3টা পার্টে ভাগ হয়ে গেছে না? দেখো তো, এগুলো আমি ভালো করে মুছে মুছে দিয়ে তোমাকে দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু 3টা পার্টে ভাগ হয়ে গেছে। এই যে এখানে একটা পার্ট, সরি এটা লক করে নেওয়া হয় না এই পেজটা, এখানে একটা পার্ট, কি ব্যাপার, এখানে এটা একটা পার্ট, এরপরে এই যে এটা একটা পার্ট এবং এটা একটা পার্ট। সো এখানে 3টা পার্ট, এই জন্য এখানে ডি ডিভাইডেড বাই 3। ঠিক আছে, এইভাবে মনে রাখবা। এটা অ্যাকচুয়ালি যে ডি ডিভাইড বাই 3 এই জন্য হয়েছে এটা আসলে আমারও জানা নাই, কিন্তু আমি মনে রাখার সুবিধার্থে এই কাজটা করি, যে হচ্ছে এখানে একটা পার্ট আছে, এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট। সো আমার এখানে সূত্রে ডি ডিভাইড বাই 3 হবে। ক্লিয়ার? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। সো আমরা এখান থেকে কিন্তু 3টা সূত্র দেখতে পারলাম, 3টা সূত্র এখান থেকে দেখতে পারলাম। সো আমরা যদি সবগুলো মুছে দেই তাহলে আমাদের এই 3টা সূত্র, এই 3টা সূত্র তোমরা সুন্দরভাবে খাতার মধ্যে নোট করে নিবা। ঠিক আছে? সো এখানে কিছু আমাদের নোটেশন দেওয়া ছিল, সো যেগুলো আমরা এখানে বলছি সেইগুলো তোমরা একটু খাতার মধ্যে ভালোভাবে উঠাই নিও। ক্লিয়ার? আচ্ছা, এখন আসো, যদি যদি এইখানে বিজোড় সংখ্যক অফসেট থাকে তাইলে কি হবে ভাই? ধরো এখানে তো জোড় সংখ্যক অফসেট ছিল, তখন আমাদের এই সূত্র হয়েছে, কিন্তু এখন আমরা কি করতে যাচ্ছি? বিজোড় সংখ্যক অফসেট, বিজোড় সংখ্যক সংখ্যক তো বিজোড় সংখ্যক অফসেট যখন থাকবে, তখন ধরো আমাদের এখানে নর্মালি নেওয়া আছে 8টা, সে ধরলো এটা হচ্ছে 8 নাম্বার। ঠিক আছে, এখানে আমাদের কিছু নাই, ভুলে যাও, এখানে আমাদের কিছু নাই। তো সেই ক্ষেত্রে আমাদের O1 এবং O8টা প্রথমে যোগ হয়েছে, হওয়ার পরে এখানে 4 ইন্টু জোর 2 ইন্টু বিজোড়। এখন এখানে আমাদের অফসেট যদি 9টা থাকে, কয়টা থাকে? 9টা। তখন কি করব? তখন প্রথমে 8টার কাজ করব। ধর 8টার কাজ এখানে কিন্তু আমাদের করা আছে না? সো এইটা তুমি A1 দিলা, দিয়ে এখানে আরেকটা করবা A2। A2তে কি করবা? এই যে O9 আছে, সরি O9 না দিয়ে O8 দিই আগে, O8 আছে প্লাস O9 ডিভাইডেড বাই 2 ইন্টু এল, বা এখানে এল তো দেওয়া যাবে না, এখানে দেওয়া লাগবে হচ্ছে ডিস্টেন্স, একটা থেকে আরেকটা দূরত্ব। বোঝা গেছে? শুধুমাত্র এটার ক্ষেত্রে এল, বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের কি করতে হয়? ডি দ্বারা গুণ করতে হয়। মাথায় রাখবা, এই যে একটার ক্ষেত্রে এল হয়েছে, এখানে কিন্তু একটার ক্ষেত্রে কি হয়েছে? এল। ঠিক আছে, আর বাকিগুলো কি হচ্ছে? বাকি সবগুলো আমাদের এখানে হচ্ছে ডি। এটাও ডি, এটাও কি ডি। ডি মানে কোনগুলা? এই যে এইগুলা, ডি মানে এইগুলা। ঠিক আছে, আচ্ছা, আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এখানে কি করলাম? লাস্টে মোমেন্টে এসে এখানে আমরা A1টা বের করে নিব জোর ধরে। ধরো 9টা অফসেট আছে, আমি 8টা অফসেট দিয়ে আমার সিম্পসনের সূত্রে কভার করে ফেলছি, কিন্তু ধরো এইখানে আমার হচ্ছে 8 নাম্বার, এটা হচ্ছে আমার 8 এবং এটা হচ্ছে 9। সো আমি কি করছি? এই পর্যন্ত কাজ অলরেডি করে ফেলছি, এই পর্যন্ত কাজ করা আমার কভার কমপ্লিট হয়ে গেছে। এখন বাকি থাকলো কোনটুকু? এইটুকু না? সো এইটুকু সেকশনের জন্য আমরা যদি 8 আর 9কে গড় করে দেই, 8 আর 9কে গড় করে দেই, তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের 8 প্লাস 9 ডিভাইড বাই 2 ইন্টু ডি, এবং টোটাল ক্ষেত্রফল কি হবে? টোটাল ক্ষেত্রফল হচ্ছে এ ইজ ইকুয়াল টু A1 প্লাস A2। বুঝছো? আশা করি বুঝতে পারছো। তো এখানে একটু সময় বেশি নিয়ে ফেললাম, কারণ এখানে সূত্রটাই মেইন। এখানে সূত্র যদি ভালোভাবে জানা থাকে, এই বেসিকগুলো যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে ম্যাথগুলো ইজিলি করতে পারবা কোনো সমস্যা ছাড়া। ঠিক আছে, তো এখানে 3টা ম্যাথ সূত্র তোমরা মুখস্থ করে ফেলবা, আর তোমাদের স্লাইডগুলো কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই, তোমরা অবশ্যই দেখছো। সো টেলিগ্রাম চ্যানেল থেকেই স্লাইডগুলো নিয়ে খাতার মধ্যে নোট করে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা, এখন আসো, আমরা এখানে একটা ম্যাথ বের করছি। ম্যাথে আমাদের এখানে কি বলছে দেখো, বলছে যে কোনো জরিপ রেখার 10 মিটার পর পর সীমান্ত রেখার অফসেটগুলো নিচে দেওয়া হলো। কত মিটার পর পর, এই জিনিসটা আমাদের কিন্তু ইম্পর্টেন্ট। কত মিটার পর পর বলছে এখানে? 10 মিটার পর পর। দ্যাটস মিন এইখানে আমাদের যে মানটা দিছে সেটা হচ্ছে ডির মান। ডি ইজ ইকুয়াল টু কত? ডি ইজ ইকুয়াল টু 10 মিটার। ওকে, তাইলে রেখার অফসেট নিচে দেওয়া হলো।
জরিপ রেখা ও সীমান্ত রেখার মধ্যবর্তী অংশের গড় কোটি নিয়ম, ট্রাপিজয়েডাল নিয়ম ও সিম্পসনের নিয়মে বের করো। তার মানে এখানে আমাদের তিনটা নিয়মেই ক্ষেত্রফল বের করতে বলছে। ঠিক আছে, বুঝলাম বের করতে বলছে। তাইলে আমাদের প্রথমে আমরা কোনটা করব বলো? ফার্স্ট অফ অল আমরা ক করব, তাই না? সো ক নাম্বার হচ্ছে গড় কোটি নিয়ম। কি নিয়ম? গড় কোটি নিয়ম। ওকে, সো গড় কোটি নিয়ম, তাই না? তো গড় কোটি নিয়মের ক্ষেত্রে আমাদের সূত্রটা কি হচ্ছে? সূত্র ছিল হচ্ছে এ ইজ ইকুয়াল টু এল সামেশন ও ডিভাইডেড বাই এন ইন্টু এল। সামেশন ও মানে কি? ধরো সামেশন ও মানে যতগুলো অফসেট আছে সবগুলো অফসেটের যোগফলকে সামেশন ও দ্বারা প্রকাশ করা হয়। সো সামেশন ও, তার মানে এখানে আমাদের অফসেট কয়টা আছে সেটা আগে গণি। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা অফসেট আছে এখানে। তার মানে আমার বিজোড় সংখ্যা অফসেট আছে। সো এখানে আমরা লাস্টে একটু ঝামেলা করবো। আচ্ছা, তাইলে অফসেট আমাদের ও যদি আমরা বের করতে চাই তাইলে আমাদের কি করা লাগবে? যতগুলো অফসেট এখানে দেওয়া আছে সবগুলো যোগ করতে হবে। সো 3.25 প্লাস হচ্ছে 5.60 প্লাস হচ্ছে 4.20 প্লাস 6.65 প্লাস 8.75 প্লাস 6.20 প্লাস 3.25 প্লাস 4.20 প্লাস 5.65। ঠিক আছে, সো এইখানে কিন্তু আমাদের কি হলো? এখানে আমি কিন্তু একদম সবগুলো যোগফল বের করে নিলাম। ঠিক আছে, এরপর আমার ভাগ করতে হবে কি দিয়ে? এরপর আমাকে ভাগ করতে হবে হচ্ছে এন দ্বারা। তাহলে এখানে সংখ্যা দেখলাম আমার 9টা, তার মানে অফসেট 9 দ্বারা গুণ করতে হবে, 9 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করার পরে গুণ কত? গুণ হচ্ছে এল। দেখো এলটা আমি কিন্তু একটু আগে তোমাদের দেখাইছি, এখানে কিন্তু এল এর মান দেওয়া নাই, আছে নাই। সো এলটা এখন কিভাবে বের করবা? সো এল 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 ইজ ইকুয়াল টু আমরা জানি কি ডি ইন্টু এন মাইনাস ওয়ান। সো এখানে আমার ডি কত? ডি হচ্ছে 10 ইন্টু এন এর মান 9 মাইনাস ওয়ান। সো 10 ইন্টু 8 ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 80। এটা তোমরা প্রথমেই বের করে নিবা। ঠিক আছে, এই যে ডিটা লিখবা, এই ডি লেখার পরে এলটা এখানে বের করে নিবা, তারপরে ম্যাথটা শুরু করবা। তো গড়কড়ি নিয়মে আমরা ম্যাথটা শুরু করে দিছি। তো এখানে এল এর মান আমাদের কত বের হইলো? 40। তাইলে আমরা এখানে কিন্তু এটা ক্যালকুলেশন করলে অ্যান্সারটা পেয়ে যাব। দেখি কত অ্যান্সার আসে। 3.25 প্লাস 5.60, 3.25 প্লাস 5.60 প্লাস 4.20 প্লাস 6.65 প্লাস 8.75 প্লাস 6.20 প্লাস 3.25 প্লাস 4.20 প্লাস 5.65 ডিভাইডেড বাই 9 ইন্টু এল এর মান হচ্ছে 80। সো এটা আসলো 424.44, 424.44 মিটার স্কোয়ার। সো মূলত অ্যান্সার এইটাই, মূলত অ্যান্সার কি এইটাই। কিন্তু বইয়ের মধ্যে দেখবা এটাকে এওরে কনভার্ট করা আছে। এওর জিনিসটা কি? এওর হচ্ছে এক এওর সমান সমান হচ্ছে 100 মিটার স্কোয়ার। যদি কখনো বলে এওরে নির্ণয় করো তখন এই জিনিসটা অ্যাপ্লাই করবা। আদারওয়াইজ এখানে কিন্তু প্রশ্নের মধ্যে কোথাও বলার নাই যে এওরে নির্ণয় করো। সো এই জিনিসটা আমরা এখানে বের করতেছি না, প্রশ্নে যেহেতু বলে না এই জন্য বের করবো না। যদি প্রশ্নে কখনো বলে এওরে বের করো তো সেই সময় তোমরা এটাকে এওরে কনভার্ট করবা। কত দ্বারা ভাগ করে? 100 দ্বারা ভাগ করে। সো এটাকে যদি 100 দ্বারা ভাগ করো তো তখন তোমার এটা আসবে কত? 4.2444 এওর। ঠিক আছে, কিন্তু এইটা এই এই ম্যাথের ক্ষেত্রে প্রযোজ্য না, কারণ এখানে আমাদের তো বলে নাই। বলছে কি? বলেনি। সো না বললে এটা কখনোই করবা না। ঠিক আছে, বললে করে দিয়ে আসবা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের এটা হচ্ছে অ্যান্সার। এখন আমরা কি করব? এখানে একটা করলাম গড়কড়ি নিয়ম। এবার যদি আমরা এটাকে একটু ডুপ্লিকেট করে নিলাম। আচ্ছা, গড়কড়ি নিয়মে আমরা করে ফেলছি। তো এটা আমাদের গড়কড়ি নিয়ম। এখন এখানে আমরা করব হচ্ছে আমাদের সেই
কাঙ্ক্ষিত যে দুইটা আছে সেই দুইটা, ঠিক আছে। আচ্ছা, তাইলে আমরা এটা মিশে দিই সবগুলো। এখন আসো আমরা খ করতেছি। খ কত করব? খ খতে আমাদের কি বের করতে বলছে? ট্রাপিজয়েডাল নিয়মে, ট্রাপিজয়েডাল। সো ট্রাপিজয়েডাল নিয়মে যদি আমরা করতে চাই তাহলে আমাদের ক্ষেত্রফলের সূত্র কি? a ইজ ইকুয়াল টু ডি ইন্টু ও ওয়ান প্লাস ও এন ডিভাইডেড বাই কত? ও এন প্লাস ও এন ডিভাইডেড বাই টু প্লাস আদার্স। আদার্স মানে কি? 9টা এখানে আছে, এন এর মানটা আগে এখানে বসাই দিই। হ্যাঁ, এন আমাদের কয়টা? এখানে এন হচ্ছে আমাদের 9টা এবং ডির মান কত দেওয়া আছে? 10 মিটার, তাই না? এন 9টা, অফসেট 9টা আছে না? আচ্ছা, তার মানে ও 9 ডিভাইডেড বাই 2 প্লাস 2 থেকে নিয়ে 9 এর মধ্যে যতগুলো আছে সবগুলা। সো 2 থেকে নিয়ে 9 এর মধ্যে যতগুলো আছে সবগুলা, তাইলে ও 2 প্লাস ও 3 প্লাস ও 4 প্লাস ও 5 প্লাস ও 6 প্লাস ও 7 প্লাস ও 8, ঠিক আছে। তাইলে 1 থেকে 9 ব্যতীত যেগুলো থাকবে সেগুলো আমরা যোগ করে নিব। সেখানে যদি মান বসাই দিই, দেখো কি হয়। ডির মান কত? 10। তারপরে ও 1 এর মান 3.25 প্লাস ও 9, এটা ও 9, এটা হচ্ছে ও 1। সো ও 9 এর মান হচ্ছে 5.65 ডিভাইডেড বাই 2 প্লাস ও 2। ও 2 মানে কি? এই যে এইটা। এগুলো এখন আস্তে করে সবগুলোই যোগ করে দিবা, এখানে যা আছে সবগুলোই, ঠিক আছে। সো 5.60 প্লাস 4.20 প্লাস 6.65 প্লাস 8.75 প্লাস 6.20 প্লাস হচ্ছে 3.25 প্লাস 4.20, ঠিক আছে। আমরা কিন্তু সবগুলো এখানে নিয়ে নিলাম। সো এখন জাস্ট ক্যালকুলেশন করা, ট্রাপিজয়েডালে জাস্ট মান বসাই দিবা, দিয়ে ক্যালকুলেশন করবা। তো আমরা যদি এটা ক্যালকুলেশন করি কত আসবে? 10 ইন্টু 3.25 প্লাস 5.65 ডিভাইডেড বাই 2 প্লাস 5.60 প্লাস 4.20 প্লাস 6.65 প্লাস 8.75 প্লাস 6.20 প্লাস 3.25 প্লাস 4.20, ঠিক আছে। সেটা আসবে 4.433 মিটার স্কোয়ার। সো এটা কি লিখে দিবা? অ্যান্সার লিখে দিয়ে দিবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দুইটা নিয়ম কিন্তু দেখে ফেলছি, এখানে জাস্ট আমরা সূত্র বসাই দিয়ে মান। তো যারা সূত্র বুঝছো তাদের ক্ষেত্রে এখানে খুব একটা বেশি কষ্ট হয়নি আশা করি বুঝতে। এখন আমরা কি করব? এখন আমরা একটা নিয়ম বাকি আছে, সিমসনের নিয়মটা করব। সো সেটাই, এই ম্যাথটা হচ্ছে তোমাদের ম্যাথ 3-র একটা ম্যাথ, ঠিক আছে। তো আমরা এখানে মূলত যেটা করলাম এই অধ্যায়ের ক্ষেত্রে এটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ঠিক আছে। তো এইটা যদি ভালোভাবে করো তাইলেই হবে। এখন এখানে যেটা আছে সেটা তোমরা ম্যাথ 3-তে অলরেডি করে ফেলছো, এখানে করে দিব কিনা ভাবতেছি। দেখো ইজিলি, মানে সহজ ভাষায় কিছু কিছু বলে দিই তাইলে বুঝতে পারবা যেটা আসলে কি হয়েছে। একটি ত্রিভুজাকৃতি জমির বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 84, 64, 84 ও 112 মিটার হলে ক্ষেত্রফল কত হবে? তো দেখো, তিনটা বাহুর মান, একটা বাহুর মানও কি নাই? এক নাই। অর্থাৎ একটা যদি 64 হয় তাহলে একটা হবে 120, আরেকটা হবে কত? 64। এভাবে দিলে অবশ্য ভুল হচ্ছে, কারণ এটা যদি 64 হয় তাহলে একটা 84 আর একটা হবে 112, এরকম হতে পারে সাইজটা, ঠিক আছে। আচ্ছা, এখন এইটার মানগুলো দেওয়া আছে কিভাবে দেখো। এটা ধরো 64 মিটার, এই মানটা দেওয়া আছে হচ্ছে 100, বা সরি এটা না, এটা হবে 112 মিটার। এটা আসলে আমি সঠিকভাবে লিখতেছি তাই তোমরা চিত্র দেওয়া লাগবে না, জাস্ট বোঝে না। তো এইরকম তিনটা যখন বিষম বাহু ত্রিভুজ বা হচ্ছে আলাদা আলাদা বাহু থাকে, তো সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি বলতো? সেক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে a ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। মনে আছে না? অবশ্যই মনে আছে। এটা যদি এ হয় তাহলে এটা কত হবে? বি। এটা কি ধরলাম আমরা? সি। তো এখানে এসটা কি? এখানে এসটা হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমার সূত্র কি? এস ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। এ প্লাস বি প্লাস সি দিলে আমাদের পরিসীমা হয়ে গেল। এটাকে 2 দ্বারা ভাগ করলে কি হবে? অর্ধ পরিসীমা হবে। সো ম্যাথ 3 কভার হয়ে যাচ্ছে না। তাহলে এ 1 এর মান 64 প্লাস, সরি, এর মান 64, বি এর মান হচ্ছে 84 এবং সি এর মান হচ্ছে 112 ডিভাইডেড বাই হচ্ছে 2।
ঠিক আছে। সো এখান থেকে আমরা এস এর মানটা পাবো। এস এর মানটা কত আসছে আমাদের এখানে বইয়ে 130, তাই না? আমি একটু দেখি কত আসে। 64 প্লাস 84 প্লাস 112 ডিভাইডেড বাই 2, 130, 130 মিটার। ক্লিয়ার? আচ্ছা, এখন আসো এইখানে আমাদের কাজ করতে হবে। এখন এস ইন্টু এস এর মান 130, তারপরে 130 মাইনাস এর মান কত 64, এস ইন্টু বি 130 মাইনাস হচ্ছে 84, এরপর হচ্ছে 130 মাইনাস 112। বাস, এখানে যে মানটা আসবে সেটাই তোমার অ্যান্সার হবে। বুঝছো? 130 ইন্টু 130 মাইনাস 64 ইন্টু 130 মাইনাস 84 ইন্টু 130 মাইনাস 112, 2665, 2665 মিটার স্কোয়ার। ঠিক আছে, এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার, এটাই এখানে অ্যান্সার। ক্লিয়ার? বুঝছো? আচ্ছা, এটা যদি আসে তাহলে কই আসবে? এত ছোট ম্যাথ অবশ্যই সংক্ষিপ্ত প্রশ্নে আসবে। ঠিক আছে, সো এখানে শুধুমাত্র একটা সূত্র জানা থাকলে তোমাদের হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে এ ইজ ইকুয়াল টু এইটা এবং এস ইজ ইকুয়াল টু এইটা। সো এই দুটা সূত্র জানা থাকলে কিন্তু অটোমেটিকলি তোমরা এই ম্যাথটা করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, সো এটা ম্যাথ 3 ম্যাথ ছিল, তাই বেশি আলোচনা করলাম না, শেষ। এখন আসো 8 নাম্বারে, এখানে কি বলছে? এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। শুধু গুরুত্বপূর্ণ বললে ভুল হবে, এই ম্যাথটা তোমার হচ্ছে ঝামেলা করো একটা ম্যাথ। এখন এই ম্যাথটা ইজি আছে, এই ম্যাথটা করলেই তোমাদের হবে, কিন্তু এই ম্যাথটা যখন তোমরা অ্যাডমিশনে বা জব প্রিপারেশনে যাবা তখন এটা আরো হার্ড হয়ে যায়, বুঝছো? এখন নর্মালি ইজি আছে, এটা আমরা সলভ করে ফেলতে পারবো, এইটাই পরীক্ষাতে আসে নর্মালি। দেখো এটা আসছিল কততে? 13তে এবং 18তে। আরেকটা কথা তোমাদের বলি, সেটা হচ্ছে এবার তোমরা একটু চেষ্টা করবা যে মানে যেগুলো পড়তেছো একটু খেয়াল করে দেখবা, একটা দু একটা তো পরীক্ষা দিচ্ছ, তাই না? সো পরীক্ষা দেওয়ার পরে খেয়াল করবা যে 17 এবং 18 এবং 19, 17, 18, 19 এই 3টা সাল থেকে কি রকম প্রশ্ন আসতেছে, অর্থাৎ এই 3টা সালের প্রশ্ন রিপিট হচ্ছে কিনা একটু খেয়াল করবা। যদি দেখো রিপিট হচ্ছে, তাইলে তোমার কাছে এই 17, 18, 19 যেই সালগুলো আছে সেই সালের যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো এটা একটু মাথায় রাখো। আচ্ছা, এখন আসো এখানে আমাদের কি বলছে সেটা আমরা একটু দেখি। বলছে একটি জরিপলিপি হতে জমিটির ক্ষেত্রফল শতাংশ ও হেক্টরে নির্ণয় করো। এটা আমরা পরে যাচ্ছি, শতাংশে নির্ণয় এবং হেক্টরে নির্ণয় পরে যাব, এটা এখন আমাদের মাথা ব্যথা নাই। এখন মাপগুলো কিসে দেওয়া আছে? মিটারে। এখন এইখানে যেটা দেওয়া আছে এটা দেখে কিন্তু তোমাকে বুঝতে হবে যে ব্যাপারটা কি হচ্ছে। দেখো এই চিত্রটা কিন্তু তোমাদের কাছে একদম নতুন, এবং এটা আসলে কি বোঝায় সেটা যদি তোমাদেরকে প্রথমে বলি, তাইলে এই যে মাঝখানে যে বিন্দুগুলো দেখতে পাচ্ছ 30, 45, 65, 75, 80, 110 এবং 130, তারপর আবার ইও বিন্দু। নর্মালি এই ইও বিন্দুটার মানে হচ্ছে 130, আর ক বিন্দুতে এখানে কোনো কিছু দেওয়া না থাকলেও বুঝে নিতে হবে ক বিন্দুটা শুরু হয় হচ্ছে 0 বিন্দু থেকে। ঠিক আছে, 0 থেকে শুরু হয়। তো তাইলে 0 থেকে 30, 30 থেকে 45, 45 থেকে 65, 65 থেকে 75, 75 থেকে 80, 80, 110, 130 শেষ। ঠিক আছে, এখন দেখো এখানে দুই পাশে মান দেওয়া আছে, এই পাশে 15, এই পাশে 18, এগুলো কি বোঝায়? ধর আমি যদি একটা রেখাটা আনি, এখানে এখানে একটা রেখাটা আনলাম, যেটা এখানে হচ্ছে ক বিন্দু। ঠিক আছে, সো ক বিন্দুর মান কত দিয়ে শুরু হয়েছে? 0, তার মানে ধরলাম এখানে আমার মাসে হচ্ছে 0। ঠিক আছে, এরপরে 30, 30 কোথায় ধরলাম? এখানে 30 আছে। সো 30 থেকে বাম পাশে ধরো যেই পাশে এই সংখ্যাটা দেওয়া থাকবে সেই দিকে এখন 15 মিটারের আমার কি হবে? একটা দৈর্ঘ্য হবে। অর্থাৎ এই দিক থেকে আমাকে একটা রেখা টানতে হবে, যেটা ডিস্টেন্স হবে আবার কত মিটার? এইদিকে হবে হচ্ছে 15 মিটার। বুঝছো? তার মানে যেই পাশে আমাদের এই জিনিসটা দেওয়া থাকবে সেই পাশে আমাদের এই জিনিসটা আঁকতে হবে। তাহলে এখানে যে নতুন একটা বিন্দু আসলো সেটা কি বিন্দু? সেই বিন্দুটার নাম হচ্ছে ঝ বিন্দু। এই বিন্দুটার নাম হচ্ছে ঝ। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো 45, সো 30-এর ঠিক উপরেই কি হবে? 45, 45 দিকে আবার কত আছে? 18। দ্যাটস মিন এই পাশে আমাদের এই ডিস্টেন্স যেটা হবে সেটা হচ্ছে 18 মিটার, এবং এখানে কি বিন্দু হবে? খ বিন্দু হবে। ঠিক আছে, এরপরে এটা কত বিন্দু গেল আমাদের? এটা 45, 45, 45। এরপরে কত আছে? 65। সো এখানে আমাদের 65-এ 12 মিটার, তাহলে 15 মিটার থেকে 12 মিটার ছোট হয় নাকি বড় হয় বলো তো? অবশ্যই ছোট হয়। সো এখানে যদি আমাদের 65 হয়, ধরলাম এখানে আমার কত? 65। সো এখান থেকে 12 মিটার, তার মানে 15 থেকে অল্প একটু ছোট হবে।
তাহলে এখানে আমি নিলাম হচ্ছে 12 মিটার, বুঝছো? এরপরে আসো 75, 65 পরে কত আছে? এখানে 75 আছে। সো 75-এ আসলাম, এটা হচ্ছে 75। আচ্ছা, 75-এ আসার পরে এই দিকে আছে কত? 20 মিটার। এটা বর্গীয় জ ছিল, এটা লিখে নি, বর্গীয় জ, বর্গীয় জ। এরপরে বিন্দুটা, তো বিন্দুটা কি করছে? এইদিকে 20 মিটার, দ্যাটস মিন সবগুলোর থেকে এটা বড়। এদের 15 ছিল, এটা কত হচ্ছে? 20। এটা আমরা এখানে লিখতে পারি 20 মিটার। তাহলে এটা কি বিন্দু? বিন্দু। ঠিক আছে, এটা হচ্ছে বিন্দু। এরপরে এই পাশে 80-তে, কততে? 80-তে ধরলাম এখানে আমাদের কত আছে? 80। 80-তে আমাদের এখানে 15 মিটার আছে। কত মিটার? 15 মিটার। ঠিক আছে, তাহলে 15 মিটার পর এখানে কি আছে? এখানে গ বিন্দু আছে। ক্লিয়ার? এরপরে কত আছে? 110। সো 80-র পরে আছে 110, কোন দিকে? বাম দিকে। কত মিটার? 15। তার মানে ধরলাম এই যে এখানে আছে কত? এটা 110 বিন্দু, এবং বাম দিকে গেছে হচ্ছে 15 মিটার। এবং এখানে যে বিন্দুটা উৎপন্ন হয়েছে সেটা কি বিন্দু? বিন্দু। বুঝছো? তাইলে এখানে একটা বিন্দু থাকে 130। সো 130টাকে আমরা নেমে নিয়ে আসি। ধরো এটা হচ্ছে আমার 130-এর বিন্দু, 130-এর বিন্দু। ঠিক আছে, এবং এটাই আমাদের কি? ইও। এটা কি বিন্দু? ইও বিন্দু। ওকে, তাহলে এটা কত হবে আমাদের? 20 মিটার। 20 মিটার। এবং এখানে যে বিন্দুটা হবে সেটা কি বিন্দু হবে? ঘ বিন্দু। বুঝছো? জাস্ট ডানে যেটা আছে সেটা ডানে বসাইবা, আর বামে যেটা আছে সেটা বামে বসাইবা। ঠিক আছে? আচ্ছা, এখন তোমার কাজ কি? এখন তোমার কাজ হলো ভাই, এখানে যে বিন্দুগুলো আছে সেগুলোকে জয়েন করে দাও। এখানে যেগুলো পাইছো সেগুলো কি করে দাও? জোড়া দিয়ে দাও, মাথাগুলো জয়েন করে দাও। এখানে এখানে এটা আসবে, তারপরে এখান থেকে একটা রেখা এখানে যাবে, এরপরে একটা রেখা এখান থেকে এখানে আসবে। ঠিক আছে, তারপরে এখান থেকে একটা রেখা এখানে আসবে, একটা এখান থেকে এইখান পর্যন্ত আসবে, এরপরে এখান থেকে আবার যাবে হচ্ছে এখানে, তাই না? আচ্ছা, ওকে। এরপরে এটা আবার জয়েন্ট হবে এইখানে। বুঝলা? তাহলে আমরা এখানে কিন্তু একটা নতুন একটা ফিগার তৈরি করে ফেলছি এটা থেকে। এইটা হচ্ছে মূলত তোমার যে জায়গাটা আছে সেই জায়গাটার এরিয়াটা এইরকম। ঠিক আছে, সো এই এরিয়াটাকে শর্টকাটে বা বোঝানোর জন্য আমাদের এই যে ফিগারটা আছে এটা ইউজ করা হয়। ঠিক আছে, নির্দিষ্ট পয়েন্ট থেকে আমার যে জায়গাটা আছে সেটা কত দূরত্বে আছে। তো তোমার যে জায়গাটা ধরো আছে, সাপোজ সেই জায়গাটা এইরকম আছে, তো এটার এখন ক্ষেত্রফল বের করতে হবে। কিভাবে ক্ষেত্রফল বের করবো বলো তো? সেখানে আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারি ক্ষেত্রফলগুলো কিভাবে। ধর আমি যদি ডান থেকে উপর দিক থেকে এই পাশে আসি, অর্থাৎ এই যে রেখাটা আছে রেফারেন্স লাইন, এটার এই পাশ দিয়ে এই পাশ দিয়ে এই পাশে ঘুরে আসবো, তাইলে আমার এটা হবে হচ্ছে, এইটা হবে আমার হচ্ছে 1 নাম্বার, এটা 2, এইটা 3, এটা 4, এটা 5, এটা 6, এবং এটা 7, এটা আবার কত হবে? 8। সো এখানে 8টা ক্ষেত্রফল আছে, তাই না? সো এই 8টা ক্ষেত্রফল এখন তোমাকে যোগ করে দিলেই তোমার ম্যাথ শেষ। তো মেইনলি এই 8টা ক্ষেত্রফল বের করতে পারবা, সমস্যা হবে না। কিন্তু এইটা বুঝছো কিনা সেটা মেইন কথা। এইটা যদি বুঝতে পারো তাহলে এই ম্যাথ তোমার জন্য একদম ইজি। কারণ এই জিনিসটাই, এই চিত্র থেকে এই চিত্রে কনভার্ট করাটাই হচ্ছে আমাদের এখানে মেইন কাজ। ঠিক আছে, এখন যদি আমি ক্ষেত্রফলগুলো বের করি, দেখো কিভাবে বের করব। যে মোট ক্ষেত্রফল, মোট ক্ষেত্রফল A is equal to A1, A2, A3, A4, A5, A6, A7, A8। তিনটা যোগ করে দিবা, 8টা যোগ করে দিবা। A1, A2, A3, A4, A5, A6, A7, A8। ঠিক আছে, দেখো 1 নাম্বার থেকে আমরা ক্ষেত্রফলগুলো বের করা শুরু করি। 1 নাম্বার সেকশন এটা কি সেকশন বলো তো? একটা মানে ত্রিভুজ সেকশন। সো ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তাই না? এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফলের সূত্র। তাইলে এখানে একটা জিনিস চিন্তা করো, আমি 1 নাম্বারের জন্য হাফ নিলাম, এরপরে কি নিব? ভূমি। সো ভূমি কোনটা? ভূমি কিন্তু আমার এখানে এই যে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার ভূমি। তো 0 থেকে শুরু হয়েছে, ভূমি গেছে কত পর্যন্ত? 45 পর্যন্ত গেছে। সো 0 থেকে 45, তার মানে এখানে ভূমির মান আমার কত? 45 মিটার।
সো তুমি এখানে কি নিবা 45 ইন্টু উচ্চতা। উচ্চতা কোনটা ভাইয়া? এই যে এইখান থেকে এই পর্যন্ত যেটা আছে সেটা হচ্ছে উচ্চতা। সো সেটা তো আমার দেওয়াই আছে 18 মিটার। সো 18 এখন তুমি গুণ করে দিলা প্লাস A2। A2 কি? এই টু সেকশনটা হচ্ছে আমার ট্রাপিজয়েডাল সেকশন। বোঝা যাচ্ছে না হয়তো, কারণ এই রেখাটা একটু বড় হইতো, বুঝছো? এই রেখাটা আমাদের আরো এখানে বড় হওয়ার কথা ছিল, কিন্তু ধরো এরকম হবে। ঠিক আছে, ঠিক করে দিই, না হলে পরবর্তীতে তোমাদের সমস্যা হতে পারে। আচ্ছা, এটা এরকম হবে এবং এখানে হবে কি খ বিন্দু। ঠিক আছে, এটাও ঠিক করো, বোঝার সুবিধার্থে এই কাজটা করতেছি। আচ্ছা দেখো, তাইলে আমাদের এইটা কিন্তু 15 মিটার, এটা 18 মিটার, তো দুইটা কিন্তু সেম না, আমাদের সেম হয়ে গেছিল, এই জন্য ঠিক করে নিলাম। এখন দেখো, এটা একটা ট্রাপিজয়েডাল হয়ে গেছে। ট্রাপিজয়েডাল কিভাবে চিনবা? যে যেই সেকশনের বা সেই ক্ষেত্রের সমান্তরাল দুইটা বাহু থাকবে, কি থাকবে? সমান্তরাল দুইটা বাহু থাকবে, সেই সেকশনটাকে তুমি বলতে পারবা হচ্ছে ট্রাপিজয়েডাল সেকশন। তাহলে এখানে এই বাহুর সমান্তরাল হচ্ছে আমাদের, সরি, এই বাহুর সমান্তরাল হচ্ছে আমাদের এই বাহুটা, এই বাহুর সমান্তরাল হচ্ছে আমাদের এই বাহুটা। সো এই দুইটা বাহুর যোগফল, অর্থাৎ আমরা ক্ষেত্রফলের সূত্র জানি, এটা একটু লিখে নিও তোমরা, যে ট্রাপিজয়েডালের ক্ষেত্রে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। সো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে এ ইজ ইকুয়াল টু হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহুর যোগফল ইন্টু দূরত্ব। এই যে সমান্তরাল বাহু দুইটা, এই দুটার মধ্যবর্তী যে দূরত্ব, সেটা আমাদের লাগে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে। সো এইটা এই ম্যাথের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা লাগবেই এখানে। ঠিক আছে, সো এটা ইগনোর করার কোনো সুযোগ এই ম্যাথের ক্ষেত্রে তোমাদের নাই। ম্যাথ 3 এগুলো করছো, ঠিক আছে? আচ্ছা, এখন আসো, এখন তাইলে আমরা কি করব? 2 নাম্বার সেকশন যেহেতু আমার ট্রাপিজয়েডাল, তার মানে সূত্র অনুযায়ী আমরা আগে নিব কি হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। এখানে সমান্তরাল বাহু কে 15 এবং 18, তাইলে আমরা এখানে নিলাম 15 গুণন 18। নেওয়ার পরে আমাদের উচ্চতা বা দূরত্ব, এইটা থেকে এটা ডিস্টেন্স কত? দেখো, এই রেখাটা শেষ হয়েছে আমার 45, শুরু হয়েছে 45-এ এবং এখানে শেষ হয়েছে কত? 80-তে। 80-তে 45-এ শুরু, 80-তে শেষ, এটার ডিস্টেন্স কত হবে? 80 মাইনাস 45 না? 80 মাইনাস 45। সো এইটার যে ডিস্টেন্স হবে সেটা 80 থেকে 45 বাদ দিলে যেটা হবে সেটা। তো আমরা এখন এখানে 80 মাইনাস 45 একবারে লিখে দিই, যে 80 মাইনাস 45, এটা আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে দুইটা ক্ষেত্রফল গেল প্লাস 3। 3 নাম্বার ক্ষেত্রফল হচ্ছে এইটা। এখানেও কি দুইটা সমান্তরাল বাহু আছে, সেম সূত্র, কোনো পার্থক্য নাই। হাফ গুণন সমান্তরাল বাহুদের যোগফল। একটা সমান্তরাল বাহু হচ্ছে 20 মিটার, আরেকটা হচ্ছে কত? 15 মিটার। সো 20 প্লাস 15 ইন্টু ডিস্টেন্স। এটা 80-তে শুরু হয়েছে, 130-এ শেষ, 130 থেকে 80 বাদ দাও, তাইলে 130 মাইনাস 80। সো আমাদের এখানে কয়টা? 3 নাম্বার ক্ষেত্রফল হয়ে গেল প্লাস 4 নাম্বার। 4 নাম্বার ক্ষেত্রফলটা আবার কি? ত্রিভুজ। হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমির মান কত দেওয়া আছে? 15 ইন্টু উচ্চতা কত হবে বলো তো? এই যে এখানে শুরু হয়েছে 110-এ, শেষ হয়েছে 130-এ, দ্যাটস মিন 130 মাইনাস 110, তাইলে 130 মাইনাস 110 প্লাস প্লাস এই যে এই সেকশনটা 5 নাম্বার সেকশন, তাই না? সো 5 নাম্বার সেকশনের ক্ষেত্রে আমাদের ট্রাপিজয়েডাল পড়ছে। সো আমরা এইভাবে এগোই করব, যে হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল 15 আর 20, 15 প্লাস হচ্ছে 20 ইন্টু দূরত্ব। তাইলে এই দূরত্ব শুরু হয়েছে কততে? 75-এ, শেষ হয়েছে 110-এ। তাইলে আমরা এখানে লিখতে পারি 110 মাইনাস 75 প্লাস, এরপর এই সেকশন, এটাও আমাদের কি ট্রাপিজয়েডাল সেকশন, তাই না? সেম প্রসেস, হাফ গুণন সমান্তরাল বাহুদের যোগফল, একটা হচ্ছে 20 মিটার আর একটা কত মিটার? 12 মিটার।
তাইলে 20 প্লাস 12 ইন্টু দূরত্ব কত হবে, 65-তে শুরু, 75-এ শেষ, দ্যাটস মিন 75 মাইনাস 65। আচ্ছা, প্লাস এরপরে কোনটা হবে, 7 নাম্বার সেকশন। 7 নাম্বার সেকশনে আমাদের সমান্তরাল বাহু আছে নাকি, আছে তো, একটা 15 একটা 12, ট্রাপিজিয়াম সেকশন। তো এখানে আমরা লিখতে পারি সেম প্রসেস সবগুলোই, যখন ট্রাপিজিয়াম আসবে এই একই সূত্রতে করতেই থাকবা। হাফ গুণন সমান্তরাল হচ্ছে 12 এবং 15। সো 12 প্লাস 15 ইন্টু 12 প্লাস 15। সো 12 প্লাস 15, এখানে ডিস্টেন্স কত, 30 থেকে 65 পর্যন্ত, দ্যাটস মিন 65 মাইনাস 30 প্লাস 65 মাইনাস 30 করলাম। এটা কত নাম্বার সেকশন গেল, 7 নাম্বার। 8 নাম্বার সেকশন কত, এখানে আমাদের এখানে আছে হচ্ছে ত্রিভুজ একটা। সো এটাকে ত্রিভুজের ক্ষেত্রে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এক্ষেত্রে আমাদের হাফ গুণন ভূমির মান কত হবে বলো তো, ভূমির মান হবে এখান থেকে এই পর্যন্ত 15 গুণন উচ্চতা। সো উচ্চতা কত, 0 থেকে 30 পর্যন্ত, দ্যাটস মিন এটার উচ্চতা কত হবে 30। ঠিক আছে, এইটা যদি তুমি যোগ করো তাহলে যে মানটা হবে সেটা হবে আমাদের এটার অ্যান্সার। সো এইটার ক্ষেত্রে ম্যাথ এখানে একটু জটিল মনে হচ্ছে হয়তো তোমাদের, কিন্তু এর ম্যাথটা কিন্তু খুবই সহজ। এটা তোমরা আরেকটা পদ্ধতিতেও করতে পারো, যে এই যে A1 এর মান, A1 এর মানটা ধরো তুমি আলাদাভাবে বের করলা, A2 এর মান আলাদাভাবে বের করছো, A3 আলাদাভাবে বের করছো, A4, A5, A6, A7, A8 সবগুলো তুমি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা বের করবা, এটুকু আলাদা, এটুকু আলাদা, এটুকু আলাদা, মানে এই সবগুলো প্রতিটা ক্ষেত্রফল আলাদা আলাদাভাবে যদি বের করো তাহলে তোমার দেখবা সাজানো গোছানো হবে ব্যাপারটা। ঠিক আছে, কিন্তু এটা টাইম একটু বেশি লাগবে, লাগুক সমস্যা নাই। যদি তোমার একবারে ক্যালকুলেশন করতে সমস্যা হয় তাহলে তুমি ইন্ডিভিজুয়ালি A1, A2, A3, A4, A5, A6, A7, A8, A9 যতগুলো থাকবে সবগুলো যোগ করে নিবা। ঠিক আছে, নিয়ে লাস্টে যে মানটা আসবে সেটা অ্যান্সার হিসেবে লিখে দিবা। তো এখানে আমি ক্যালকুলেশন না করেই মানটা বসাচ্ছি, বই থেকে দেখতেছি যে বইয়ে আছে হচ্ছে 64770 64750 3477.50। টাইম নষ্ট হবে, আমরা একটু পরের ম্যাথগুলো আবার করতে হবে আমাদের। ঠিক আছে, এই জন্য আমি বই থেকে নিলাম। এখন আমাদের এখানে বলছে যে শতাংশে রূপান্তরিত করো এবং হচ্ছে হেক্টরে রূপান্তরিত করো। এই যে শতাংশে রূপান্তরিত করতে হবে এবং হেক্টরে রূপান্তরিত করতে হবে। আমরা একটু এখানে মুছে দিই, এগুলো তো দরকার নাই, তাই না, এটা তো তোমরা উঠে নিছো। সো এটা একটু মুছে দিলাম। শতাংশে আমরা কিভাবে বের করবো, দেখো এটা আমাদের ক বিন্দু ছিল। শতাংশে বের করার ক্ষেত্রে আমাদেরকে 40.47 দ্বারা ভাগ করতে হবে। এখানে যে অ্যান্সারটা আসছে, আমি যদি শতাংশে নিতে চাই, ধরো আসছে কত আমার এখানে 34.77 এইটাকে যদি তুমি 40 কত দ্বারা ভাগ করবা, 47 দ্বারা, 40.47 দ্বারা ভাগ করো, তাইলে বাবা কি শতাংশ, শতাংশ। কারণ 1% সমান সমান 40.47 মিটার স্কোয়ার। এটা মাথায় রাখবা, এটা মনে রাখবা যে 1% সমান কত, এগুলো কিন্তু ধরে অনেক সময়। ঠিক আছে, 1% সমান সমান কত, 40.47 মিটার স্কোয়ার। ঠিক আছে, এরপরে হেক্টরে যদি যাই তাহলে হেক্টরটা হচ্ছে 1 হেক্টর, 1 হেক্টর সমান সমান হচ্ছে 10,000 মিটার স্কোয়ার। 1 হেক্টর সমান সমান কত, 10,000 মিটার স্কোয়ার। ঠিক আছে, সো এই দুইটা জিনিস একটু মাথায় রাখবা, ভাইবাতেও তোমাকে এই দুইটা জিনিস ধরতে পারে। ওকে, আচ্ছা, আশা করি ব্যাপারটা বুঝতে পারছো এবং এটা খুবই মনোযোগ গুরুত্ব দিয়ে তোমরা একটু দেখবা। ঠিক আছে, এটা একটু গুরুত্ব দিয়ে দেখবা। আচ্ছা, তাইলে আমরা এখানে যে মানটা পাবো সেটা হচ্ছে আমাদের 85.93 শতাংশ। সো আমাদের এখানে যে ক্ষেত্রফলটা আছে বা যে জায়গাটা আছে সেই জায়গার মাপ হচ্ছে 85.93 এখন এটাকে যদি হেক্টরে কনভার্ট করি তাহলে কি হবে, তাহলে এখানেই আমাদের হেক্টরে কনভার্ট করতে পারবো 3477.50 ডিভাইডেড বাই কত দ্বারা ভাগ করবো বলো, 10,000। 10,000 দ্বারা ভাগ করলে এটা আসবে, আমাদের অ্যান্সার হচ্ছে 0.3477। এটা হচ্ছে কিসে, হেক্টর। সো আমাদের এখানে কয়টা অ্যান্সার হলো, দুইটা, এটা একটা অ্যান্সার এবং এটা একটা অ্যান্সার। অবশ্যই
আবারও বলতেছি, অবশ্যই এটা মুখস্থ করতেই হবে, অবশ্যই এটা কি করতে হবে, মুখস্থ রাখতেই হবে, তোমাকে এটা মুখস্থ রাখতেই হবে, ঠিক আছে? আচ্ছা, সো এই ম্যাথটা পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 80 to 90%। যদি এই যে সালের একটা কম্বিনেশন বললাম আমি, 17, 18, 19, এই কম্বিনেশনের মাধ্যমে যদি প্রশ্ন হয় তাহলে এটা আসার সম্ভাবনা আছে। সো তোমরা এটা ভালোভাবে দেখতে পারো, বুঝছো? এটা ভালোভাবে দেখতে পারো। তো তোমাদের কিন্তু এই অধ্যায়টা শেষ, এই 3টা ম্যাথ করলেই মোটামুটি তুমি এই অধ্যায়ে সবগুলো ম্যাথ করতে পারবা পরীক্ষায় আসলে। সো এই 3টা ম্যাথ ভালোভাবে একটু ট্রাই করে করবা, ইনশাল্লাহ পরীক্ষাতে আসলে করতে পারবা, ঠিক আছে? সো আমাদের এই অধ্যায় শেষ, আমাদের শুরু হবে হচ্ছে পরবর্তী অধ্যায়, হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়, যেটা তোমাকে, যেটা যদি তুমি সার্ভিং 1-এ না শিখো তাইলে তোমাকে সার্ভিং 2-তে খুব সাফার করাবে, সার্ভিং 3-তেও সাফার করাবে, ঠিক আছে? সো এইখান থেকে যারা পরীক্ষার আগ মুহূর্তেও শেখো নাই, অন্ততপক্ষে একটা 10 মিনিটের বেসিক ক্লাস করো, ঠিক আছে? অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, বোঝা গেছে? সো এটা আমরা যদি দেখি যে 8 অধ্যায়ে মূলত আমাদের এখানে বিয়ারিং জিনিসটা আসলে কি, বিয়ারিং যে বললাম আমরা, বিয়ারিং জিনিসটা কি দেখো, বিয়ারিং জিনিসটা হচ্ছে, এটা ভুল হলো, দেখো কোনো একটা রেখা আছে, ঠিক আছে? এখন এই রেখার তো আমরা জানি 2টা দিক থাকে, একটা পূর্ব পশ্চিম, একটা উত্তর দক্ষিণ, ইস্ট ওয়েস্ট, নর্থ এবং সাউথ। এটা কি আমাদের কোঅর্ডিনেট। সো এই কোঅর্ডিনেটের মধ্যে আমাদের, এই কোঅর্ডিনেটের মধ্যে আমাদের বিভিন্ন রেখা থাকতে পারে। ধরো এখানে একটা রেখা আছে, বা এখানে একটা রেখা আছে, এখানে একটা রেখা আছে, যে কোনো জায়গায় রেখা থাকতে পারে। সো এই যে রেখাগুলো আছে, এই রেখাগুলোকে আমরা বিভিন্নভাবে প্রকাশ করতে পারি, যে এই রেখাটা আমাদের কত ডিগ্রি কোণে আছে বা কিভাবে আছে, এটা কিন্তু আমরা প্রকাশ করতে পারি। কিভাবে প্রকাশ করি দেখো, এই যে উত্তর রেখা আছে, নর্থ রেখা, এটাকে বলা হয় কি উত্তর রেখা। কি রেখা? উত্তর, ঠিক আছে? সো উত্তর রেখার সাথে ডানাবর্তে ঘুরে, কোন বর্তে? ডানাবর্তে। উত্তর রেখার সাথে ডানাবর্তে ঘুরে কোন রেখার মধ্যবর্তী যে কোণ, এই কোণটাকে বলা হয় হচ্ছে বিয়ারিং, ঠিক আছে? বুঝলা? উত্তর রেখার সাথে ডানাবর্তে ঘুরে কোন রেখার যে কোণ থাকবে সেটাকে বলা হয় কি বিয়ারিং। এখন সাপোজ আমি বললাম যে এ বি রেখার বিয়ারিং, এ বি রেখার বিয়ারিং 30 ডিগ্রি। সো এটা এটা মানে তুমি কি বুঝবা? ফার্স্ট অফ অল তুমি এখানে একটা কোঅর্ডিনেট আঁকাই দিবা, একটা কোঅর্ডিনেট এখানে আঁকাই নিবা, নিলা, বুঝছো? আঁকাই নেওয়ার পরে এইখানে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 30 ডিগ্রি। দ্যাটস মিন আমরা কি, এই যে উত্তর রেখা, এটা হচ্ছে নর্থ রেখা, এই উত্তর রেখা থেকে 30 ডিগ্রি, তুমি এখান থেকে ডান দিকে যাওয়া শুরু করবা 30 ডিগ্রি। ধরো এতটুকু আসার পরে তুমি দেখতেছো এখানে 30 ডিগ্রি হয়ে গেছে, তুমি এই বরাবর একটা যদি রেখা টানো, তাহলে এখানে যে রেখাটা উৎপন্ন হবে সেটাই হচ্ছে এবি রেখা, বুঝছো? তাইলে এবি, আমাদের ইয়েটা কি, বিয়ারিংটা কি, উত্তর রেখার সাথে ডানাবর্তে ঘুরে যে কোণ উৎপন্ন করে সেটাই বিয়ারিং। তো এখানে আমাদের এবি রেখার বিয়ারিং এর কথা আমি বলতেছি কত, 30 ডিগ্রি। তাইলে এবি রেখার বিয়ারিং এর 30 ডিগ্রি হলে আমাদের এখানে উত্তর রেখার সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করতে হবে। আর উত্তর রেখার সাথে যখন 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে তখন আমাদের এটা কি, আমরা এখানে বলতেছি এবি রেখার বিয়ারিং 30 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, তাইলে আমরা এখান থেকে বুঝলাম যে বিয়ারিং জিনিসটা কি। এখন এই বিয়ারিং এর বিভিন্ন ভ্যারাইটি আছে, কি আছে? বিভিন্ন ভ্যারাইটি আছে। যেমন কি, যেমন ধরো এগুলো যদি আমি বাদ দিই, আচ্ছা এগুলো একটু ডিলিট করে দিলাম। এখন দেখো ভ্যারাইটিটা কি আসলে, ভ্যারাইটি হচ্ছে আমি এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, এখানে নিলাম, এখানে নিলাম। সো এবি যে রেখাটা আছে সেই রেখার একটা ধরো শুরু আছে, কি আছে? শুরু আছে, এবং একটা কি আছে? শেষ আছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এবি রেখা, এ এখানে শুরু, এখানে বি রেখা, এ বি রেখা। এখন এ বি রেখার এই কোণটা হচ্ছে আমাদের বিয়ারিং, কি এটা আমাদের বিয়ারিং, এ বি রেখার বিয়ারিং ধরলাম এটা 45 ডিগ্রি, ঠিক আছে? এ বি রেখার যে বিয়ারিংটা আছে সেটা হচ্ছে 45 ডিগ্রি। তো এখানে একটা নতুন টার্ম আসবে, সেটা হচ্ছে পশ্চাৎ বিয়ারিং। এটা হচ্ছে সম্মুখ বিয়ারিং আর একটা পশ্চাৎ বিয়ারিং। দেখো
এ বি রেখার বিয়ারিং, আমি যদি উত্তর রেখা থেকে এই রেখা পর্যন্ত আসি তাহলে 45 ডিগ্রি। এখন এটা হচ্ছে আমার একটা বিয়ারিং গেল। এখন যদি আমি বি বিন্দুতে একটা উত্তর রেখা নিই, নর্থ রেখা, এটা একটা নর্থ রেখা, এই রেখা থেকে যদি আমি ডানাবর্তে ঘুরে এই বিন্দু পর্যন্ত আসি বা এই রেখা পর্যন্ত আসি, তাহলে আর মধ্যবর্তী একটা কোণ উৎপন্ন হয়েছে। সো এই যে কোণটা এখানে উৎপন্ন হলো, এই কোণটাকে বলা হয় হচ্ছে পশ্চাৎ কোণ। কি কোণ? পশ্চাৎ কোণ। এবং এটাকে বলা হয় হচ্ছে সম্মুখ কোণ। সম্মুখ, একটা সম্মুখ কোণ, একটা পশ্চাৎ কোণ। অর্থাৎ এই যে এ বি, এ বি, এ থেকে শুরু বিতে শেষ, তাহলে এ বি রেখার সম্মুখ বিয়ারিং আমার 45 ডিগ্রি যদি হয়, তাহলে এইটার যে পশ্চাৎ বিয়ারিং সেটা কত হবে? একটা জিনিস চিন্তা করো, আমি ধরো এই বরাবর রেখাটা বর্ধিত করে দিলাম, তাহলে এটা যদি 45 ডিগ্রি হয়, এই কোণটা কত হবে? 45 ডিগ্রি। মানে এমনিতে বোঝা যাচ্ছে 45 ডিগ্রি হবে, তাই না? এখন একটা সরল রেখার কোণের মান কত? 180 ডিগ্রি। সো এইটুকু যে মান আছে সেটা কত হবে? 180 ডিগ্রি। তাইলে আমার এখানে পশ্চাৎ বিয়ারিং, সরি এখানে সম্মুখ কোণ হবে না, সম্মুখ বিয়ারিং হবে। সম্মুখ বিয়ারিং ইজ ইকুয়াল টু 45, পশ্চাৎ বিয়ারিং ইজ ইকুয়াল টু 45 প্লাস 180। ঠিক আছে, 45 প্লাস 180, তাহলে 45 প্লাস 180 করলে কত হয়? 225 ডিগ্রি। বুঝছো? তাহলে আমরা এখান থেকে কিন্তু পশ্চাৎ বিয়ারিং বের করলাম এবং সম্মুখ বিয়ারিং বের করলাম। এগুলো কোণ হবে না, এগুলো হবে হচ্ছে বিয়ারিং। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে এটা সম্মুখ বিয়ারিং, এটা পশ্চাৎ বিয়ারিং। তো এখান থেকে আমরা নতুন একটা জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে সম্মুখ এবং পশ্চাৎ বিয়ারিং এর মধ্যে পার্থক্য অলওয়েজ 180 ডিগ্রি। সম্মুখ ও পশ্চাৎ এর পার্থক্য সবসময় কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হবে। সবসময় 180 ডিগ্রি হতে হবে, এর কমও হবে না, এর বেশিও হবে না। এটা কেন করতেছি সেটা পরে বুঝবা, ম্যাথ করতে গেলে এটা লাগবে, সম্মুখ এবং পশ্চাৎ বিয়ারিংটা লাগবে। তো আমরা এখান থেকে মেইনলি শর্টকাটে তোমাদের বোঝাতে চাচ্ছি বিয়ারিং জিনিসটা কি, সম্মুখ বিয়ারিংটা কি এবং পশ্চাৎ বিয়ারিং কি। আশা করি তোমরা বিয়ারিং জিনিসটাও বুঝছো, সম্মুখ বিয়ারিংও বুঝছো এবং পশ্চাৎ বিয়ারিংটাও আশা করি বুঝতে পারছো, তাই না? আচ্ছা, তাহলে এই তিনটা জিনিস যদি বুঝতে পারো, চলো আমরা একটু ম্যাথের দিকে আগাই। দেখো এখানে যে ম্যাথটা আমাদের এখানে দেওয়া আছে, এই ম্যাথে আমাদের কি বলছে দেখো, যে নিম্নের কম্পাস জরিপলিপি পরীক্ষা করে কোন কোন স্টেশনে কি পরিমাণ স্থানীয় আকর্ষণ আছে, কোন কোন স্টেশনে কি পরিমাণ স্থানীয় আকর্ষণ আছে তা বের করো এবং শুদ্ধ বিয়ারিং নির্ণয় করো। এখন এখানে ব্যাপারটা হচ্ছে, আমরা একটু আগে দেখলাম সম্মুখ বিয়ারিং এবং পশ্চাৎ বিয়ারিং এর পার্থক্য 180-র কমও হবে না, 180-র বেশিও হবে না। ঠিক আছে, কিন্তু আমাদের পৃথিবীর যে মেরুগুলো আছে বা বিভিন্ন অঞ্চল আছে, এই অঞ্চলের স্থানীয় একটা আকর্ষণ আছে। সো স্থানীয় আকর্ষণ বলের কারণে কখনো কখনো এই পশ্চাৎ মান এবং সম্মুখ যে বিয়ারিং আছে বা পশ্চাৎ বিয়ারিং আছে, এগুলোর উপর একটা ইফেক্ট ফেলে। ঠিক আছে, নির্দিষ্ট বিন্দুগুলোতে একটা ইফেক্ট ফেলে। সো এই যে ইফেক্ট ফেললো, সেটা পজিটিভ ইফেক্ট ফেলতেছে নাকি নেগেটিভ ইফেক্ট ফেলতেছে, সেটা আমাদের এখানে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের নর্মালি যদি সম্মুখ বিয়ারিং আর পশ্চাৎ বিয়ারিং এর পার্থক্য 180 বের করে, দ্যাটস মানে ইটস ওকে, যে এখানে কোনো আমাদের আকর্ষণের কোনো সমস্যা নাই। কিন্তু যখনই 180-র কম বা বেশি হবে, তখনই তোমাকে বুঝে নিতে হবে এখানে ঝামেলা আছে। ঠিক আছে, এখানে ঝামেলা আছে। ফার্স্ট অফ অল তোমাদের প্রশ্নে এটা দেওয়া থাকবে এবং তোমাদের প্রশ্নে এটাও থাকবে, এটা তোমাদের প্রশ্নের একটা পার্ট। ঠিক আছে, এখানে লিখলে আর কি জায়গা হবে না, এই জন্য সাইডে লিখছি। সো এটা হচ্ছে আমাদের প্রশ্নের একটা পার্ট। সো প্রশ্নের মধ্যে তোমাকে এখানে এই কথাটা বলে দিছে, বলার পরে এইটা দিয়ে দিছে সাপোজ ধরো, এবং এই ম্যাথটা পরীক্ষায় আসার সম্ভাবনা 100-এ 100। ঠিক আছে, কারণ হচ্ছে এই ম্যাথটা এই মানে না আসলেও অন্য মানে প্রতিবার আসে। ঠিক আছে, এই ম্যাথটা ধরো কত আসছে, 24 বা 23 সালে আসছে। তোমরা এই ম্যাথেরই আরেকটা পেজ উল্টানোর পর দেখবা 22 সালেও আসছে, 21 সালেও আসছে। ঠিক আছে, যদি কপাল খারাপ না হয় তাহলে এই ম্যাথটা কমন পাবা পরীক্ষায় শিওর। ওকে, আচ্ছা
এখন আসো, আমাদের এখানে কি কি আছে সেটা আমাদের আগে লিখে নিই। বাহুগুলোর মান দেওয়া আছে ক খ, খ গ, গ ঘ এবং ঘ ক। তাইলে আমাদের বাহুগুলোর মান এখানে লিখে নিতে হবে। তোমরা এই যে এই ছকটা আঁকাবা, এই ছকটা অবশ্যই তোমাদের খাতার মধ্যে আঁকাতে হবে, যেখানে কি কি থাকবে, বাহু থাকবে, মাঠে প্রাপ্ত বিয়ারিং, সংশোধিত বিয়ারিং। এটা যেটা আমরা পাইছি এটা হচ্ছে মাঠে প্রাপ্ত বিয়ারিং, যেখানে আমাদের ভ্রান্তি আছে। সো এই যে মাঠে প্রাপ্ত বিয়ারিং, এই মাঠে প্রাপ্ত বিয়ারিংটা আমরা অবশ্যই কোথায় পাবো, আমাদের প্রশ্ন যেটা আছে, আমাদের এখানে যে প্রশ্নটা আছে এই প্রশ্নের মধ্যে আমরা কিন্তু মাঠে প্রাপ্ত বিয়ারিংটা পেয়ে যাব। ঠিক আছে, সো মাঠে প্রাপ্ত বিয়ারিং আমরা ওখান থেকে পাচ্ছি। এরপরে আমরা সংশোধিত বিয়ারিংটা বের করব। সংশোধিত বিয়ারিং, সম্মুখ বিয়ারিং, পশ্চাৎ বিয়ারিং, এগুলো কোথায় কি ভুল আছে সেটা আমরা বের করে ফেলবো। ঠিক আছে, আচ্ছা এখন আসো, বাহুগুলো আমরা এটা বুঝছো তো, তাই না? পার্থক্য কত হবে, অর্থাৎ এই সম্মুখ আর পশ্চাতের পার্থক্য করে আমরা দেখব 180 হয় কিনা, নাকি 179 হয়, নাকি 181 হয়, নাকি 182 হয়, এই জিনিসগুলো আমরা দেখব। ঠিক আছে, এরপরে স্থানীয় আকর্ষণের মান পজিটিভ হলো নাকি নেগেটিভ হলো সেটাও আমরা দেখব। ঠিক আছে, আচ্ছা দেখো কিভাবে এটা করব আমরা। শুরু করি। বাহু, বাহু কি কি দেওয়া আছে, বাহু দেওয়া আছে ক খ, এরপরে দেওয়া আছে খ গ, খ গ, এরপরে দেওয়া আছে গ এবং ঘ, এরপরে দেওয়া আছে ঘ ক। ঠিক আছে, তাহলে আমাদের এখানে সম্মুখ বিয়ারিং যেগুলো দেওয়া আছে সেগুলো দেখি। দেওয়া আছে কত, 130 ডিগ্রি 0 মিনিট, 130 ডিগ্রি 00 মিনিট। এরপরে দেওয়া আছে কত, 73 ডিগ্রি 45 মিনিট। এরপরে দেওয়া আছে 316 ডিগ্রি 316 ডিগ্রি 00 মিনিট। এরপরে দেওয়া আছে 205 ডিগ্রি 205 ডিগ্রি 45 সেকেন্ড। ঠিক আছে, এরপরে পশ্চাৎ বিয়ারিং যেগুলো, সেকেন্ড বলতেছি দেখো, এগুলো মিনিট, সরি, এগুলো পরবর্তী যেগুলো আছে এক টান দেওয়া সেগুলো সবগুলো হচ্ছে মিনিট। বলতে ভুল করলে তোমরা কারেকশন করে নিও, অনেকক্ষণ ধরে ক্লাস নিচ্ছি তো একটু কথার মধ্যে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। 310 ডিগ্রি 310 ডিগ্রি 00 মিনিট, 251 ডিগ্রি 30 মিনিট। এরপরে হচ্ছে 140 ডিগ্রি 45 মিনিট এবং 23 ডিগ্রি 15 মিনিট। ঠিক আছে, এটা বের করলাম। বের করার পরে তোমার প্রথম কাজ হচ্ছে ভাইয়া এখানে পার্থক্য বের করা। তো এখন দেখো আমরা এখানে পার্থক্য বের করবো। পার্থক্যটা কি, বড়টা থেকে ছোটটা বাদ দিবা, এখানে যেটা বড় আছে সেই বড় থেকে ছোট বাদ দিয়ে যেগুলো থাকবে সেগুলো পার্থক্য হিসাবে লিখবে এখানে। ঠিক আছে, তো আমরা যদি 310 ডিগ্রি 00 মিনিট থেকে 130 বাদ দিই তাইলে 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি। ঠিক আছে, এরপরে এই বড়টা থেকে ছোটটা বাদ দাও, 251 ডিগ্রি 30 মিনিট মাইনাস 73 ডিগ্রি 45 মিনিট, এটা আসতেছে হচ্ছে 177 ডিগ্রি 45 মিনিট। এরপরে বড়টা থেকে ছোটটা অর্থাৎ 316 থেকে 140, তাহলে 316 ডিগ্রি 0 মিনিট মাইনাস 140 ডিগ্রি 45 মিনিট, তাহলে এটা আসতেছে আমার হচ্ছে 175 ডিগ্রি 15 মিনিট। ঠিক আছে, আচ্ছা এরপরে এইটা থেকে এটা বাদ, বড়টা থেকে ছোটটা, 205 ডিগ্রি 45 মিনিট মাইনাস 23 ডিগ্রি 15 মিনিট, এটা আসবে হচ্ছে 182 ডিগ্রি 30 মিনিট। ঠিক আছে, 182 ডিগ্রি 30 মিনিট। এখন এখানে যে সমস্যাটা আমাদের হচ্ছে সেইটা হচ্ছে, আমাদের এগুলো হওয়ার কথা ছিল হচ্ছে 180 করে, কিন্তু 180 হয় নাই। হয়েছে কি, হয়নি। এখন দেখো 180 একটাতেই হয়েছে, সেটা কত, ক আর খ, অর্থাৎ ক খ বাহুর যে বিয়ারিং সেটা আমাদের হয়েছে এখানে 180। তো আমরা ধরে নিতে পারি যে ক এবং খ এই দুইটা বিন্দু আকর্ষণ মুক্ত, কারণ আকর্ষণ যদি থাকতো তাহলে দুইটার পার্থক্য তো কখনো 180 হইতো না। তো প্রথমে এই ম্যাথ করতে নিলে তুমি আগে আইডেন্টিফাই করবা যে আমার 180 কোথায় আসছে। তো 180 যেখানে আসবে
সেখানে তুমি লিখে দিবা। ধরো এখানে 180 এখানে আছে, বিন্দু কত ক আর খ, তো তুমি এখানে লিখবা ক ও খ বিন্দু আকর্ষণ মুক্ত। ক ও খ কি মুক্ত? আকর্ষণ মুক্ত। আকর্ষণ মুক্ত। ঠিক আছে, ক এবং খ কি মুক্ত? আকর্ষণ মুক্ত। ঠিক আছে, তাহলে এখন ক এর খ সাপেক্ষে আমরা বাকিগুলো বের করব। এখন আসো এই খ এবং গ বিন্দুতে, খ এবং গ, তো খ বিন্দু তো আমার আকর্ষণ মুক্ত আছে, কোনো সমস্যা নাই, কারণ আমরা ক আর খ আকর্ষণ মুক্ত পাইছি। তো খ বিন্দু যদি আকর্ষণ মুক্ত হয়, তাইলে এখানে আমাদের ঝামেলা কোনটাতে আছে বলো তো? এখানে ঝামেলা হচ্ছে গ বিন্দুতে। এই গ বিন্দুর ঝামেলার কারণেই কিন্তু আমাদের এই যে এখানে 180 আসে নাই। এই গ বিন্দুতে যদি আমাদের আকর্ষণ মুক্ত থাকতো তাইলে এখানে আমাদের এখানেও 180 আসতো। আমাদের যেহেতু খ ঠিক আছে, তার মানে আমরা এখানে ধরেই নিচ্ছি আমাদের গতে কি আছে? ভুল আছে। এখন কতটুকু ভুল আছে? এইখানে যে মানটা আছে, এইখানে যে মানটা আছে, সেই মানটা 180 থেকে বাদ দিবা। কি করবো? 180 থেকে বাদ দিবা। অর্থাৎ ধরো এখানে আমার কত আছে? এখানে আছে হচ্ছে 177 ডিগ্রি 45 মিনিট। এটা বাদ দিবা কই থেকে? 180 ডিগ্রি থেকে। বাদ দিলে যে মানটা পাবা সেটাই হবে এই গ বিন্দুর আকর্ষণ। গ বিন্দুর কি? আকর্ষণ। তাহলে 180 ডিগ্রি মাইনাস 177 ডিগ্রি 45 মিনিট। সো এটা আসতেছে হচ্ছে 2 ডিগ্রি 15 মিনিট। এটা কোথায় সমস্যা হচ্ছে? এটা গ বিন্দুতে। তাইলে গতে আকর্ষণ লিখবা। খ তো আমাদের মুক্ত অবস্থায় আছে, সো গতে আকর্ষণ। আকর্ষণ কত? প্লাস, যেহেতু এটার অ্যান্সার কত আসছে আমাদের? পজিটিভ 2 ডিগ্রি 15 মিনিট, এই জন্য এটা কত হয়? প্লাস 2 ডিগ্রি 15 মিনিট। ঠিক আছে, তো পজিটিভ যখন আকর্ষণ আসে গতে, তখন গ বিন্দু সম্মুখ, মনে রাখবা সম্মুখ বিয়ারিং, এখানে যে সম্মুখ বিয়ারিং গুলো আছে, এই সম্মুখ বিয়ারিং এবং এই পশ্চাৎ বিয়ারিং, এই দুইটা বিয়ারিং এর ক্ষেত্রে এখানে আমাদের যেটা প্রথমে থাকবে সেটা হবে সম্মুখ বিয়ারিং এর জন্য, পরবর্তীতে যেটা থাকবে সেটা হবে পশ্চাৎ বিয়ারিং এর জন্য। অর্থাৎ আমাদের এখানে খ যদি আকর্ষণ মুক্ত হয়, তাহলে গ আকর্ষণ যুক্ত। দ্যাটস মিন আমাদের এইখানে কোনো সমস্যা নাই। আমাদের সমস্যা আছে কোথায়? আমাদের সমস্যা আছে এই যে এখানে 251.30 ডিগ্রি, এইটার সাথে আমাদের প্লাস 2 ডিগ্রি 15 মিনিট করতে হবে। ঠিক আছে, দেখো কি করি আমরা। এটা তো আমাদের ঠিক আছে, এটা খ বিন্দু, মানে এটা খ বিন্দু থেকে এটা আসছে যেহেতু, জাস্ট এটা আমাদের ঠিক আছে, এটা যা ছিল তাই লিখি। আর উপরে তো এটা ঠিকই আছে, 180 আছে, এই জন্য এটা ঠিকই আছে। সেটা তুমি লিখবা 130 ডিগ্রি 00 মিনিট, আর এখানে আছে 310 ডিগ্রি 00 মিনিট। আর এটার ক্ষেত্রে এইটা ঠিক আছে, এটা ওকে, এটা ওকে। জাসমিন এখানে কোনো আমার সমস্যা নাই। তাইলে 73 ডিগ্রি 45 মিনিট। কিন্তু এই পশ্চাৎ বিয়ারিং এর ক্ষেত্রে বা গ বিন্দুতে আমরা কি পাচ্ছি? একটা আকর্ষণ পাচ্ছি কত? 2 ডিগ্রি 15 মিনিট। সো এই মানটার সাথে এই মানটা যোগ করে দিবা। তাইলে 251 ডিগ্রি 30 মিনিট প্লাস 2 ডিগ্রি 15 মিনিট। এটা করলে কত হবে? 253 ডিগ্রি 45 মিনিট। এখন দেখো 253.45, সরি দশমিক কেন ভুল বলতেছি, দেখো এটা হবে 253 ডিগ্রি 45 মিনিট। ঠিক আছে, আচ্ছা এখন যদি তুমি চেক করো, এটা থেকে এটা বাদ দাও, 253 ডিগ্রি 45 মিনিট মাইনাস 73 ডিগ্রি 45 মিনিট, তাইলে এটা যে বিয় পার্থক্য আসবে সেটা অবশ্যই 180 আসবে। এটা থেকে এটা বাদ দিলাম, 180 আসলো। ঠিক আছে, সো এই জন্য যেখানে ভ্রান্তি থাকবে, যে বিন্দুতে ভ্রান্তি থাকবে, সেই বিন্দুর সাথেই পজিটিভ হলে পজিটিভ করে দিতে হবে। এখানে পজিটিভ আসছে, পজিটিভ, এরপরে আসবে নেগেটিভ। নেগেটিভ আসলে কি করবো সেটা আমরা দেখি এখন। দেখো আচ্ছা, এরপরে দেখো আমরা তো গ সলভ করে ফেলছি, তাই না? সো গতে আকর্ষণ কত আছে? 2 ডিগ্রি 15 মিনিট। এখানে কিন্তু আবার গ বিন্দু আছে না? সো গ বিন্দু এখানে আছে, তাহলে গ বিন্দু কোনটা? এইটা। তার মানে এইটার সাথে আমাকে কি করতে হবে? আবার হচ্ছে এই যে 2 ডিগ্রি, এটার সাথে আবার আমাকে এই যে 2 ডিগ্রি 15 মিনিট যোগ করে নিতে হবে, কারণ গতে আকর্ষণ আছে মানে গ যেখানেই থাক সেখানেই আকর্ষণ হবে, তাই তো? তাইলে গতে আকর্ষণ কত? গতে আকর্ষণ হচ্ছে 316 ডিগ্রি 00 মিনিট প্লাস আকর্ষণের মান কত? 2 ডিগ্রি 15 মিনিট। এটা আসতেছে হচ্ছে 318.15। দেখো এখানে দেওয়া আছে কত?
316°00'। গতে আকর্ষণ থাকার কারণে এইটার সাথে ওটা যোগ হলো, হওয়ার পরে এটা আসলো 318°15'। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে মানে শর্টকাট যে উপায় তোমার আছে সেটা হচ্ছে এই গতে আমাদের আকর্ষণ কত বা এই যে ঘতে আকর্ষণ কত সেটা বের করবো আমরা, তাই না? এখন আমাদের কি করতে হবে, এইটার সাথে ধরো এটা থেকে তুমি এর যে মানটা আছে 318°15', এই মানটার থেকে 180 বাদ দিবা, -180° বাদ দিলে যে মানটা আসবে, ধরো এখানে আসলো হচ্ছে 138°15'। ঠিক আছে, আমার এখানে আছে কত 140°45', আসলো কত 138°15'। সো এটা চেঞ্জ হয়ে গেল না 138°15'। তাইলে আমার এখানে গতে তো একটা আকর্ষণ আছেই, গতে গড়টা তো আর লেখা দরকার নাই, গটা আমরা না লিখলেও সমস্যা নাই, তবে লিখে দিলে ভালো হয়। গতে গতে +2°15'। এবং ঘতে কত দেখো, ঘ ছিল আমার হচ্ছে এখানে 140.45, কিন্তু হয়ে গেছে কত 138.15। তার মানে এখানে আমার এটা বিয়োগ করতে হয়েছে না, বিয়োগ করতে তো হয়েছে। আমি কিন্তু শর্টকাটে বের করলাম 118°15' থেকে। এখানে যেটা থাকবে, সরি 318°15', এটা থেকে তুমি 180 বাদ দিবা, বাদ দিয়ে যেটা পাবা সেটা এখানে লিখছো, তাই লিখছো না? আচ্ছা, এখন তাইলে আমার এটা হচ্ছে আমার সঠিকটা। ঠিক আছে, তো সঠিকটা থেকে যদি আমি এই পূর্বেরটা বাদ দেই তাইলে আমাদের এখানে আকর্ষণটা পেয়ে যাব। তাইলে ধরো 138°15', এটা থেকে আমি বাদ দিচ্ছি হচ্ছে 140°45'। তাইলে এটা আসতেছে হচ্ছে মাইনাস, তাহলে এটা কোন বিন্দুতে দেখো তো, এটা ঘ বিন্দু না? সো ঘ বিন্দুর জন্য কিন্তু আমরা এখন কাজ করতেছি। এটা কার জন্য? পশ্চাৎ বিয়ারিং যেহেতু, এটা হবে অবশ্যই কার জন্য? ঘ বিন্দুর জন্য। সো ঘতে আমাদের আকর্ষণ আছে, মাইনাস আসলো মান, ঘতে -2°30'। 2°30'। বুঝছো? তুমি কি করবা, এইটা থেকে সবসময় প্রকৃতটা থেকে ভ্রান্তিটা বাদ দিবা। ঠিক আছে, সংশোধিত থেকে মাটি প্রাপ্তটা বাদ দিবা, তাইলে যেটা পাবা সেটা হচ্ছে তোমার ভ্রান্তির পরিমাণ। তাহলে ঘতে ভ্রান্তি কত, -2°30'। সো এখন তুমি দেখো এই যে ঘরটা আবার এখানে কোথাও প্রথমে আসে না, তো তার মানে এটা হচ্ছে আমার ঘর জন্য। তো এটা থেকে আবার তোমাকে যেহেতু সংশোধন আছে এই বিন্দুর জন্য, এই বিন্দুর জন্য সংশোধন তোমার কত, এই যে -2°30'। এই জন্য এটা থেকে 205°45' থেকে তুমি এই যে মাইনাস করবা 2°30'। ঠিক আছে, মাইনাস করলে পাবা হচ্ছে 203°15'। ঠিক আছে, মাইনাস করলে এই মানটা পাইলা। এখন এবারে কি করবা, এইটা থেকে 180 বাদ দিবা, তাহলে 203°15' -180°, এটা আসতেছে তোমার 23°15'। ঠিক আছে, 23°15'। তাহলে এই দুইটার পার্থক্য আমরা পেয়ে গেছি, 180° আমাদের হয়ে যাবে পার্থক্য করলে। এখন দেখো এখানে ছিল হচ্ছে 23°15', এখানে আসছে কত 23°15'। এটা কোন বিন্দুর জন্য দেখো তো, ক বিন্দুর জন্য। দ্যাটস মিন আমরা এর মধ্যে যে ম্যাথগুলা করে আসলাম সেগুলো আমাদের ঠিক হয়েছে, এই জন্যই কিন্তু এখানে 23°15' আসছে। যদি এখানে 23°15' না আসতো তাহলে আমাদের কিন্তু ম্যাথ ভুল হতো। কারণ কি, কারণ ক বিন্দুতে আমরা আগেই বলছি ক ও খ আকর্ষণ মুক্ত, কিন্তু এখানে আসার পরে যদি এই পশ্চাৎ আর এই পশ্চাতের মধ্যে একটা পার্থক্য তৈরি হয়ে যায় তাহলে আমাদের তো ভুল হয়ে গেছে কোথাও না কোথাও, তাই না? সো এই ভুলটা করা যাবে না। এবার আমরা এখানে কি লিখবো, আমাদের ঘতে এখানে কি বিন্দু আছে, ঘ বিন্দু আছে এবং ক বিন্দু আছে। তো ঘতে আকর্ষণ যেটা ছিল সেটা লিখবা, ঘতে -2° -2°30'। আর ক আকর্ষণ মুক্ত, ঠিক আছে, ক আকর্ষণ মুক্ত। তাহলে এইভাবেই কিন্তু তোমরা খুব সহজেই মান বের করে ফেলতে পারো। এই যে ক্লিয়ার? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। তো এই ম্যাথটা খুব ভালোভাবে করবা। এখানে যদি কোনো কনসেপ্টের সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে, হ্যাঁ? কারণ হচ্ছে এখানে অনেক বেশি ক্লাস নেওয়া তোমাদের প্রয়োজন ছিল, কিন্তু আসলে তোমাদের তো কোর্স এবার আমরা করাচ্ছি না, সো সেই জন্য আর কি তোমাদের ওইভাবে
সময়ও দিতে পারলাম না। ইনশাল্লাহ পরের সেমিস্টারে তোমাদের নিয়ে আমরা খুব বিস্তারিত যে ব্যাপারগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করে ক্লাস নিব। সো এই সেমিস্টারে সম্ভব হলো না, তবে অল্প সময়ের মধ্যে যেটুকু সম্ভব ততটুকু বুঝলাম, ঠিক আছে? এর মধ্যে বুঝতে সমস্যা হলে অবশ্যই জিজ্ঞেস করবা। আচ্ছা, এরপরে দেখো, এটা লাস্ট ম্যাথ নাকি আরো আছে? ও বাবা, আরো 2টা ম্যাথ আছে। হ্যাঁ, আচ্ছা, অনেক বড় হয়ে গেল ক্লাস, বুঝছো? সো এই 2টা ম্যাথ আমি তোমাদের পরবর্তী পার্টের সাথে জয়েন করে দিব, ঠিক আছে? বেশি বড় হয়ে গেল ক্লাস, বড় হয়ে গেলে তোমরাও দেখতে চাও না। সো এটা হচ্ছে আমাদের কোন পার্ট পর্যন্ত থাকলো? এটা সেকেন্ড পার্ট। থার্ড পার্টে আমরা এই 2টা ম্যাথ করবো। আমার পা ব্যথা হয়ে গেছে দাঁড়া থাকতে থাকতে, অনেকক্ষণ দাঁড়ায় আছি। সো তোমরা তো বসে থেকে ক্লাস দেখো, কিন্তু আমরা যখন ক্লাস রেকর্ড করি তখন একদম দাঁড়ায় থাকি, ক্লাস বলতেই আছি, কথা বলতেই আছি, সামনে কেউ নাই, বোরিং একটা ব্যাপার কাজ করে। সো পা ব্যথা হওয়ার কারণে আজকে আমি ক্লাসটা নিতে পারতেছি না। আমি ইনশাল্লাহ পরবর্তী ক্লাসের সাথে এটা জয়েন করে নিব, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পার্ট 3-তে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।